গভর্নমেন্ট আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছে, সে মর্মে সার্কুলারও দেওয়া হয়েছে। তো তা থেকে আন্দোলন থামছে না। তার কারণ এরপরে আরও চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার পথে কে আসতেছে? তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে। এটা কি কোনোদিন ফেরত দেওয়া সম্ভব? কোনোদিন দেওয়া সম্ভব না। পৃথিবীতে অনেক যুদ্ধ বিগ্রহ মারামারি হয়েছে, যারা চলে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। এই দিকটা বিবেচনা করে যারা আন্দোলনকারী তারা সরকারের সাথে নেগো করবে, অথবা সরকার তাদের সাথে নেগো করবে। এভাবেই রাষ্ট্র পরিচালিত হয়। মৃত মানুষ কোনোদিন জিন্দা হয়ে ফিরে আসে না। আর যে বিশ্ববিদ্যালয়ের যত স্যাররা আছেন, বিশ্ববিদ্যালয়ের স্যারদের উচিত ছিল ছাত্রদেরকে বুঝিয়ে ঠান্ডা করা। ঘটনা যেটা ঘটে গেছে, এখন এর সমাধান কি? এভাবেই প্রসিড করা। টোটাল জাতি মিলে পাগল হয়ে গেছে। কীভাবে? ছাত্রদেরকে উস্কে দিচ্ছে শিক্ষকরা, এদিকতে পুলিশ বেরিয়ে বেধড়ক পেটাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি, দলাদলি, হানাহানি চলছে। তাই বলতে চাই, নবাব সিরাজউদ্দৌলা একটা কথা বলেছিল, পলাশী যুদ্ধে শেষ সিদ্ধান্ত হয়ে গেল আলেয়া পরাজয়। আর এই পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোপ। হতভাগ্য বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝল না। স্বাধীনতা পেয়েও যে জাতি স্বাধীনতা রক্ষা করতে জানে না, তাদের জন্য এরকম একটা আঘাতের দরকার ছিল। পলাশী সে আঘাতই তাদেরকে দিয়েছে। তাই নবাবের এ কথাটি মনে পড়ে যায়। পৃথিবীতে অনেক মৃত্যু হয়েছে, অনেক দুর্ঘটনা হয়েছে। মৃত মানুষকে কোনোদিন ফিরিয়ে আনা যায় না। তার জন্য বিকল্প যে রাস্তা, সেই রাস্তায় সমাধানে আসতে হয়। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এখন কি বলছো? তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে। ভাই তোমাদের আর কোনোদিন ফিরে আসবে না। যে গেছে সে আর ফিরে আসে না। তাকে পিছনে ফেলে আলোচনার টেবিলে বসে সমঝোতা করে দেশটাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করো। এই যে দেশে নৈরাজ্য, ভাঙচুর, জ্বালাও পোড়াও চলতেছে, দেশের যে উন্নয়ন হয়েছিল সেটাও গেছে, আবার অনেক লোকের মৃত্যু হয়েছে। এদিক সম্পদের ধ্বংস হয়েছে, অন্যদিকে মানুষ মারা গেছে। এখন যে পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি এসে পৌঁছেছে, যা খুবই নাজুক। মনে করো না যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সরে গেলেও এই অর্থনীতির চাকাকে কেউ কোনো দিন হাল ধরতে পারবে না, কেউ স্বস্তি দিতে পারবে না, কেউ শান্তি দিতে পারবে না। অর্থনীতি এমন একটি পর্যায়ে পৌঁছেছে, কেউ যদি মনে করে থাকো শেখ হাসিনা সরে গেলে আমরা সুখে থাকব, আমরা শান্তিতে থাকব, রাষ্ট্র পরিচালনা এত সহজ জিনিস না। আমি বহুবার বলার চেষ্টা করেছি, ভ্যান চালানো আর রাজ্য চালানো এক জিনিস না। আজ যে ঘটনা প্রবাহ চলছে, দেশে যারা শিক্ষিত লোকজন আছেন, যারা বিশ্ববিদ্যালয়ের স্যারেরা, তাদের উচিত তাদের সন্তানদেরকে, তাদের ছাত্রদেরকে বুঝিয়ে, তাদের সাথে কথা বলে, সরকারের সাথে কথা বলে একটা নেগোর পথ বেছে নেওয়া। একটা দেশকে এইভাবে নৈরাজ্যজনক দেশ হিসেবে উপহার দেওয়ার কোনো মানে নেই। দেশটা আমাদের, আমরাই এদেশে থাকব, আমাদের দেশ, আমাদেরকে এভাবে মিসহ্যান্ডেলিং করা উচিত হবে না। যে পরিমাণ সম্পদ পুড়ে গেছে, যে পরিমাণ মানুষ মারা গেছে,
বড় দুঃখজনক। তাই আমি বলি, মাথা গরম করবেন না। যারা রাজ্য পরিচালনায় আসেন, যারা গভর্নমেন্টে আছেন, তারাও মাথা গরম করবেন না। যারা ছাত্র আন্দোলন করছেন, তার সাথে শিক্ষকরা জড়িত হয়েছেন, আপনারাও মাথা গরম করবেন না। আপনারা সরকারের কাছে অনেক কিছু চান। সরকারের ভাণ্ডারে যদি না থাকে, সরকার আপনাকে কিছুই দিতে পারবে না। অতএব সরকার যেখান থেকে আর্নিং করবে, সেই আর্নিংয়ের পথটাই যদি আপনারা বন্ধ করে দেন, আপনাদের দাবি দেওয়া সরকার কীভাবে পূরণ করতে পারবে না। আজ সকালে আমার বাড়িতে এসেছে মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে। সে কিছু আদানের জন্য এসেছে, যা মাদ্রাসার ছেলেপেলেদেরকে দিয়ে করানো হয়। বাড়ি বাড়ি ঘুরে তারা কিছু খাবারের জোগাড় করে, কিছু চাউল আটা। এভাবেই দেশের মাদ্রাসাগুলো পরিচালিত হয়। আমি ওই ছেলেটাকে ঘরের ভিতর ডেকে নিয়ে বললাম, খোকন তুমি এসেছো, বাট আমার কাছে কোনো টাকা নেই, আর তোমাকে দেওয়ার মতো আমার কোনো চালও নেই। তো আমি এই বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আমার কাছে কিছু চকলেট ছিল, যেগুলো সাধারণত আমি আমার ছেলেমেয়েদেরকে, যারা আমার এই বিদ্যালয়ে, যাদেরকে আমি ফ্রিতে পড়াই, তাদেরকে বিভিন্ন সময় খাবার হিসেবে বিভিন্ন জিনিস দেই। কখনো ডিম, কখনো পাউরুটি, কখনো চকলেট, কখনো বিস্কিট। তা আজকে ঘরে ছিল চকলেট। সেখান থেকে ওই ছেলেটাকে আমি একটি চকলেট দিলাম, বললাম তোমাকে আমি খালি হাতে ফেরালাম না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমার ভাণ্ডারে ছিল কিছু চকলেট, তাই আমি সেখান থেকে একটি চকলেট দিলাম। যদি আমার ভাণ্ডারে টাকা পয়সা থাকতো, দেখা গেল আমি হয়তো তাকে 10-20টা টাকা দিতাম, বাট আমার কাছে সেটা নেই। কিন্তু যারা ভিখারি, সে তো ভিক্ষে চাইবে। তো ভিক্ষে যখন সে চাইবে, যার কাছে চাইবে, সেও যদি ভিখারি হয়ে যায়, তাহলে সে কিভাবে ভিক্ষা দেবে? তাই গভর্নমেন্ট যদি দেউলিয়া হয়ে যায়, গভর্নমেন্টের আর্নিং যে পজিশন, অর্থ উপার্জনের রাস্তা যদি বন্ধ হয়ে যায়, কিভাবে চলবে তোমাদের স্কুল কলেজ? কীভাবে চলবে তোমাদের বেতন? শিক্ষা ব্যবস্থায় পুরো ধ্বংস হয়ে যাবে, ভেঙে পড়বে। কারণ অর্থনীতিতে যদি মানুষ দুর্বল হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। অর্থনীতিতে যদি কোনো জাতি দুর্বল হয়ে যায়, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। আজ কিন্তু এরকম একটা পর্যায়ে আমাদের বাংলাদেশ। কারণ এই গভর্নমেন্টকে সঠিকভাবে কাজ করার সুবিধা দেওয়া হচ্ছে না। তার কাছে এত দাবি আর দাবি, দাবি আর দাবি, দেখা গেল উনি মেনটেন্যান্স করতে পারতেছে না। একদিকে অসৎ কর্মচারীরা, তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, তারা দেশের অর্থ সম্পদ লুটে পুটে খাচ্ছে। আর একদিকে মানুষের দাবি, অন্যদিকে ছাত্রদের চাওয়া পাওয়া। একটা গভর্নমেন্ট পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবং এই মাথা খারাপ করার পিছনে দেশে কিছু ব্ল্যাক লোকজন, যারা ফেতনা ফ্যাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে ভালোবাসে, তারা সেগুলো চালিয়ে যাচ্ছে। আর তার পরিপ্রেক্ষিতে সরকার বিব্রত হচ্ছে। আর কি হচ্ছে, শিক্ষক এবং ছাত্র তারাও মাথা খারাপ করে রাস্তায় বেরিয়ে পড়ছে। ছাত্ররা বের হোক, তারা ইয়াং জেনারেশান, তারা বেরোবে। কারণ তাদের এই বুঝ আসতে একটু সময় লাগবে। যদিও তারা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, কিন্তু সবাই তো আর ইউনিভার্সিটিতে পড়ে না। যে সমস্ত ছেলেপেলেদের ধরা হচ্ছে 15 বছর 16 বছরের বয়স, তো এই বয়সটা কিন্তু খুবই মারাত্মক। এই বয়সটা কিন্তু কোনো মানুষকে ভয় পাওয়ার বয়স না। সেজন্য আমি বলি, যারা শিক্ষক আছেন, শিক্ষকদের বয়স অনেক, আপনারা ইচ্ছে করলে কিন্তু ছাত্রছাত্রীদেরকে বোঝাতে পারেন। আর এই যে আপনারা তাদেরকে বোঝাচ্ছেন না, তাদের সাথে আপনারাও লেগে গেছেন, এর কোনো সুফল নেই, কুফল বেশি। এই রাজ্যটা পরিশেষে কী হবে? একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে।
সেই দিকেই দেশ এগিয়ে যাচ্ছে। তাই এখনও বলি, হে বাংলার মানুষ, চেয়ে দেখো বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, সুপ্ত শিশু রুদ্রমান শিয়রে, নিশা অবসানে প্রহর গণনায় রত। কে তাকে ভাষা দেবে, কে তাকে আশা দেবে, কে তাকে শোনাবে জাগরণের অভয় বাণী? ওঠো মা, জাগো 7 কোটি হিন্দু মুসলমান, জীবন দিয়ে হলেও রক্ষা করব আমরা স্বাধীনতার এই মান। আজ কিন্তু ঠিক এই পর্যায়ে দেশটা এসে গেছে। তাই হে বাংলার মানুষ, হে বয়স্ক মানুষ, হে ছাত্রছাত্রীরা, হে শিক্ষকেরা, হে সেনাবাহিনীর লোকজন, হে পুলিশ বাহিনীর লোকজন, সবাই মিলে মাথা খারাপ না করে নেগোর পথে চলে যান। আর এখন যে অবস্থা হয়ে গেছে, নেগো ছাড়া আর বাঁচার মতো কোনো রাস্তা নেই। পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। তাই যারা বয়স্ক লোকজন, তারা সবাই মিলে একটা মুক্তির পথ বের করেন। কারণ নেগোর কোনো বিকল্প নেই, আপোষের কোনো বিকল্প নেই। সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে আবার দেখেন আমরা সেই রাজ্যটাকে তৈরি করতে পারি কিনা, আমাদের অর্থনীতিকে আবার ভালো জায়গায় ফিরিয়ে আনতে পারি কিনা, আবার আমাদের অর্থনীতির চাকা সচল হয় কিনা। এভাবে সবাই চেষ্টা করুন। যুদ্ধ বন্ধ করুন, মারামারি বন্ধ করুন, লাঠিপেটা বন্ধ করুন, ছাত্রছাত্রীরা শিক্ষকেরা মাঠ ছাড়ুন, সবাই আলোচনার টেবিলে আসুন। তা না হলে এটাকে সবার সাফার করতে হবে। এই যে গণ্ডগোল, পরিশেষে না খেয়ে থাকতে হবে। পরিশেষে অর্থনীতি ভেঙে গেলে গভর্নমেন্ট কী করতে পারবে না, বেতন দিতে পারবে না। কী অবস্থা দাঁড়াবে একসময় দেশের, ভাবতে গেলে গা শিউরে ওঠে। থ্যাঙ্কস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শোকের মাস আপনাদের স্মরণ করিয়ে দিলুম। সবাই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করবেন। এই প্রত্যাশা নিয়ে এখন বিদায়। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার।